একটা সরকার যে টোটালি চোরের সরকার এবং ব্যর্থ সরকার, সবচাইতে এত দুর্নীতি করেছে, একাধিক মন্ত্রী জেলে যাচ্ছে তবুও তাদের সরানো হয় না। এবং একের পর এক হাইকোর্টের রায় হয়েছে, গত পরশু দিনের যে রায় হয়েছে, মমতা ব্যানার্জির যদি মনুষ্যত্ব থাকতো, বেকার যুবকের প্রতি কোনো দুঃখ দয়া মায়া থাকতো, তিনি গদি ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে সামিল হতেন, বলতেন আমি ব্যর্থ হয়েছি, বাংলার উন্নয়ন আমি করতে পারিনি, আমি বেকারদের চাকরি দিতে পারিনি, সর্বক্ষেত্রে দুর্নীতি, সব ক্ষেত্রেই কোর্টের অর্ডারে সমস্ত চাকরি বাতিল হয়েছে, চাকরি যাদের দিয়েছিল সেটাও আজ বাতিল হলো। এই দুঃখ দুর্দশার জন্য অপদার্থ চোরের সরকার মমতা ব্যানার্জির মদতে হয়েছে, টোটাল প্রশাসনকে তিনি চোরে পরিণত করেছেন। শুধু দলের লোক নয়, প্রশাসনের লোককে পর্যন্ত দলদাসে পরিণত শুধু করেননি, চোরে পরিণত করেছেন বলে আজকে এই অবস্থা হয়েছে। হাইকোর্ট এইভাবে রায় দিতে বাধ্য হয়েছে। তাই আমি বলেছি, যতই বেকাররা আজকে বেকায়দায় পড়েছে তাদের দুঃখের সঙ্গে সামিল হয়েও বলছি, বাংলার মুক্তির জন্য এটা প্রয়োজন ছিল। শুধু এটা প্রয়োজন নয়, এর সঙ্গে যারা যারা জড়িত কঠোরতম শাস্তি, প্রয়োজন হলে নতুন করে বিল এনে এদেরকে যাবজ্জীবন জেলের ব্যবস্থা করা উচিত আমি মনে করি। মনে হয় যে এই যে তার আগে যে আপকি বার 400 পার, এই যে স্লোগান, এর থেকে কোথাও একটা জায়গায় কংগ্রেস কি একটা কোথাও জায়গায় প্রভাবিত করলো তার ইস্তেহারের জায়গা থেকে এনে যে এখন হচ্ছে ইস্যুটা পুরোপুরি হচ্ছে সম্পদের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনটা ওরা করবে বলছে, সেটাকেই এখন বিজেপি ফোকাস করতে চাইছে। একদম ঠিক তাই। কংগ্রেস দিশাহারা, 10 বছরের মধ্যে তাদের প্রাণ যায় যায় ধুকফুক করছে। তাই তারা নতুনভাবে দেখলো নরেন্দ্র মোদী যেখানে 400 পারে স্লোগান দিচ্ছে, দেশবাসী প্রস্তুত, তাহলে এই গতিকে আমি রোধ করতে পারবো না, কারণ উন্নয়নের ইতিহাস তাদের নেই, উন্নয়ন দিয়ে তিনি পারবেন না এবং সুশাসন দিয়েও তিনি বিজেপির টেক্কা দিতে পারবেন না। তাই তিনি নতুন করে সুশ্রীদের ভাগ বাটোয়ারা বা সংরক্ষণের বিষয় এনে প্রলোভিত করছে নেগেটিভ শক্তিকে। রাজনীতিকে আপনি প্রধান বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যর্থতা না, দুর্নীতি প্রধান কারণ হয়ে দাঁড়াবে তার পতনের জন্য? দেখুন, রাজনীতি সহজ সরল বিষয় না, এক কথার উত্তর হয় না। আজকে যে বাতাবরণ তৈরি করেছে, অবশ্যই তোষণের রাজনীতির জন্যই বাংলার এই বাতাবরণ হয়েছে। আর যে রাজনৈতিক পঙ্কিল অবস্থা তৈরি করেছে বাংলায়, তারই জন্য পদ্ম চাষ হচ্ছে, পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, যতদিন যাচ্ছে পদ্মের বিকাশ ঘটছে। তাই এবার লোকসভা নির্বাচনে ব্যাপক ফল হবে মমতা ব্যানার্জির দুর্নীতি, তোষণের রাজনীতি, ভোট লুট এবং একটা সম্প্রদায়কে, দেশ বিরোধী শক্তিকে, শাহজাহানের মতো লোককে মদত দেওয়ার কারণেই জনতা আজকে বিজেপির পক্ষে আওয়াজ তুলেছে। দেখলেন আজকে নবদ্বীপ বিধানসভায় কিভাবে র্যালিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা যোগ দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই রায় যেটা হয়েছে হাইকোর্টকে তিনি বলছেন এটা বিজেপির আদালত, কি বলবেন? দেখুন, বিজেপি মানুষ নিয়ে চিন্তা করে, তাই মানুষের উন্নয়ন করে, বিজেপি ন্যায়ের পক্ষে চলে, তাই ন্যায়ালয়ের বিচারপতি আইনের পক্ষে রায় দিলে বিজেপির সঙ্গে যদি মানসিকতার সঙ্গে মিলে যায়, তার জন্য বিচারপতি দোষী নয়, তার জন্য বিজেপি দোষী নয়। আমরা নীতিনিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যাই। তাই রায় কার মিলল এটা আসল কথা নয়। মমতা ব্যানার্জির লক্ষ্যই হচ্ছে বিজেপিকে অপরাধী করে একটা সম্প্রদায়কে তুষ্টিকরণ। আর তিনি হাইকোর্টের রায়কে মানেন না। আমার তো মনে হয় এর জন্য ওনার শাস্তি পাওয়া উচিত। কোর্টকে যেভাবে অবমাননা করছে, তার রায়কে যেভাবে বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছেন, তিনি সংবিধানকে মানেন না, তিনি বিচার বিভাগকেও মানেন না। তাই অবিলম্বে তার গ্রেপ্তারি প্রয়োজন। এই রায়ের প্রভাব রানাঘাট লোকসভা কেন্দ্রে কতটা পড়বে? মানে জয়ের ব্যাপারে কি আপনার আত্মবিশ্বাস এই রায় আরো বেশি বাড়িয়ে দিল? দেখুন, একটা প্রবাদ লোকে বলে 200%, কিন্তু অঙ্কের নিয়মে 200% হয় না, 100%ই সর্বোচ্চ। তাই এখানে জয় একদম নিশ্চিত। যে আপনি 100% বলুন আর 200% বলুন, এখানে পার্থক্য কতটা হবে, 4 লাখ হবে কি হবে না, এটা হচ্ছে প্রশ্ন। এবং এই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন কংগ্রেস শাসনে ভারতবর্ষের
অগ্রগতি হয়নি বিশ্বের অন্যান্য দেশ যেভাবে এগিয়ে গেছে। তাই আমরা দেখেছি কংগ্রেস এবং কমিউনিস্ট তাদের রাজনৈতিক মূল আধার ছিল তোষণের রাজনীতি। সম্প্রদায় বর্ণ একে কেন্দ্র করেই ভোট ব্যাংকের ওপর নির্ভর করে রাজনীতি করে ভোট নিত, আর তারা সাধারণ মানুষের উন্নয়ন না করে নিজেদের ভোগ বিলাসে উজাড় করে দিত। পরিণতিতে আমরা দেখেছিলাম মাঝখানে 6 বছর অটল বিহারী বাজপেয়ী, যিনি ভারতরত্ন পেয়েছেন, তিনি ভারতবর্ষের উন্নয়নের দিশা দেখিয়েছেন। তারপর সেই সরকারের ওপর সাম্প্রদায়িক দাঙ্গার মিথ্যা তকমা দিয়ে ভারতবর্ষের একটা শ্রেণীকে বিষিয়ে দিয়ে আমরা দেখলাম ক্ষমতাচ্যুত করতে পেরেছিল। সেই সরকারটি কিন্তু দারুণ চলেছিল, সকলেই বলে। তারপর দেখলাম একটা দশক 10 বছর কংগ্রেসের সরকার সারা দেশের সম্পদ খেয়ে ফেলল। ভূগর্ভের কয়লা, মর্তের যা কিছু আছে, আকাশের 2G অর্থাৎ স্বর্গমর্ত পাতাল স্ক্যামে তারা জড়িয়ে গেল। জনতা তাদের ছুঁড়ে ফেলে দেওয়ার পর গুজরাটের উন্নয়নকে ভিত্তি করে আমাদের এখন বিশ্বের সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী 10 বছরের মধ্যে ভারতবর্ষকে যে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, কি আর্থিক, কি বৈজ্ঞানিক, কি শিল্প, কি সংস্কৃতি, এবং বিশ্বের বাজারে তার যে সম্মান বা বৈদেশিক মুদ্রা থেকে শুরু করে বিভিন্ন শিল্প বিদেশ থেকে এসে এখানকার মানুষের উন্নয়নের জন্য মেক ইন ইন্ডিয়া করে বিভিন্ন বেরোজগারি মানুষকে কাজের ব্যবস্থা, অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের সঙ্গে সামিল করে, যেখানে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য আছে তারা আর্থিকভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর সেইখানে আমরা দেখছি পশ্চিম বাংলায় যে দুরবস্থা চলছে, বাংলার সংস্কৃতি, বাঙালির গর্ব, বাংলার যেসব মনীষী মহাপুরুষ জন্মেছে, সারা ভারতবর্ষে কেন পৃথিবীতে এত মহাপুরুষ জন্মায়নি। সেই বাংলা আজকে একটা সবচাইতে লজ্জাজনক পরিস্থিতিতে বাংলার মা বোনেরা ধর্ষিত, বিদেশি শক্তির মদত, রাজ্য শক্তির মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বিভিন্ন মায়েদের ওপর যেখানে অত্যাচার হয়, ভোট ব্যাংকের রাজনীতি একই ধারায় চলছে। তাই আমরা দেখি সব সময় তারা ধর্ষকের পক্ষে, চোরের পক্ষে, কাটমানি খোরের পক্ষে একটা তাদেরকে মদত দিয়ে ভোট ব্যাংক করছে, আর যাদের সহায়তায় ভোট লুট করে ক্ষমতা দখল করছে। ঠিক এই রকম সমস্ত আঞ্চলিক কিছু দল যাদের কোনো আদর্শবাদ নেই, তারা আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একটা অশুভ জোট, যার নাম দিয়েছে ইন্ডি জোট। আর নামটার মধ্যেই আই ফুল স্টপ এন, আই এন ফুল স্টপ, ডি ফুল স্টপ, আই ফুল স্টপ, এ ফুল স্টপ, অর্থাৎ থামিয়ে দেওয়া, টুকরো টুকরো করা। মুখে বলছে ইন্ডিয়া, কিন্তু আসলে ইন্ডিয়া নয়, ইন্ডি জোট। এবং এটা ভারতবর্ষকে বিচ্ছিন্ন করবে। যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করার পক্ষে সওয়াল করে, যারা ভারতবর্ষকে একটা সম্প্রদায়ের হাতে তুলে দিতে চায়, ভারতবর্ষের মানুষের ধন সম্পত্তিটাকে কেড়ে নিয়ে নিজেদের কুক্ষিগত করতে চায়, পিছিয়ে পড়া মানুষের নিজের পায়ে দাঁড় করিয়ে তাদেরকে উন্নয়নের চেষ্টা না করে সেই সম্পদ কেউ কেউ ভাগের কথা বলে, যারা তারা অর্থাৎ উত্তর মেরু, দক্ষিণ মেরু আজকে অস্তিত্ব রক্ষার জন্য আমরা দেখতে পাচ্ছি তারা একজোট হচ্ছে এবং তাদের নীতি আদর্শ নেই, সিট নেই, মারামারি করছে। তারা সারা ভারতবর্ষে এক একভাবে সিট দিতে পারবে না। তারা সেই পিসির গোপ হলে, বা আমাদের এক নেতা বলে যে স্যান্ডগের বুক পকেট,
তা এই রকম অবস্থায় তারা থেকে আজকে তারা স্বপ্ন দেখছে ক্ষমতায় যাওয়ার। আমরা ক্ষমতায় গেলে এই করব সেই করব। একদিকে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলো ভারতবর্ষের কাছে মা নত জানু হয়ে নরেন্দ্র মোদীর কাছে দিশা দর্শন চাইছে এবং দ্রুত আমাদের টার্গেট সামনে যে এই ইলেকশানে 5 বছরের মধ্যে আমরা তৃতীয় অর্থনৈতিক বিশ্বে পৌঁছে যাব। $5 ট্রিলিয়ন আমরা পৌঁছে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ। 2047-এর আগেই ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠত্বের শিরোপা পাবে, বিশ্বগুরুর আসনে বসবে। এরকম নেতৃত্বের হাতে যখন দেশ এগিয়ে যাচ্ছে, এই ক্ষমতা হারারা যত চোররা একজোট হয়ে সেখানে কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, কংগ্রেস, মোলায়েম, সমস্ত দল, আঞ্চলিক দলগুলো তারা যেভাবে তোষণের রাজনীতি নতুন মাত্রাকে, পুরনো মাত্রাকে ছাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ একটা সম্প্রদায়ের জন্য মায়া কান্না করে তাদেরকে মৌলবাদী করে দেশ বিরোধী করার চেষ্টা করেছে। তারা কখনোই ভারতের জাতীয়তাবাদের সঙ্গে মিশিয়ে দিতে চায়নি, ভারতবর্ষের মাটির সঙ্গে, ভারতবর্ষের যে গর্বের সঙ্গে তাদেরকে সামিল করতে পারেনি, তাদেরকে আলাদাভাবে দেখিয়েছে। তাই তারা আবার নতুন করে তথ্য দিচ্ছে, মানুষের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে, আপনার কি কি আছে, সোনাদানা কি আছে তা তারা জানবে, আপনার যা অর্থ আছে তারা জানবে, লুটে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ নেগেটিভ রাজনীতি করে পাইয়ে দেওয়ার কথা বলে একটা তোষণের রাজনীতি করে একটা বিশেষ সম্প্রদায়কে মদত দিয়ে তারা অভীষ্ট লক্ষ্য সিদ্ধের জন্য যে ওই প্রস্তাবনা বা এজেন্ডা প্রকাশ করেছে, ইস্তাহার প্রকাশ করেছে, তা দেশবাসীর কাছে রাখার জন্যই আমরা এই সাংবাদিক সম্মেলন করছি। তাই বিশেষ করে সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র। তারা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। অতীতে কংগ্রেসের ইতিহাস আমরা দেখেছি, সারা ভারতবর্ষে ইমার্জেন্সি চালু তারা করেছিল সংবিধানকে লঙ্ঘন করে, আর মমতা ব্যানার্জি সংবিধানকে মানেই না, আর কেজরিওয়াল নিজে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ঘরে দরজা দিয়ে বাঁচতে পারেননি। এই রকম চোরের হাতে যদি ক্ষমতা যায় তাহলে দেশের কি পরিস্থিতি হবে এবার অনুভব করুন। সেই জায়গায় আমরা বলবো একমাত্র ভারতবর্ষের ভবিষ্যৎ, পশ্চিমবাংলার ভবিষ্যৎ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র দামোদরের মোদীর নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা আমরা সেই বিবেকানন্দের ভারতবর্ষ, যে ভারত আগামী দিন বেরিয়ে আসবে মুচি মধ্যফরাস ঝুনঝুনওয়ালার উনুনের পাশ থেকে, অর্থাৎ পিছিয়ে পড়া সমাজের থেকে ভারতবর্ষ এগিয়ে চলবে। তাই আমাদের মতো প্রধানমন্ত্রীর মতো একজন পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ আজকে প্রধানমন্ত্রী, আমার মতো একজন দরিদ্র কৃষক ঘরের সন্তান আজকে ভারতবর্ষের পার্লামেন্টে আমি সদস্য হতে পেরেছি, একমাত্র বিজেপিতেই সম্ভব। তাই এই দল সাধারণ মানুষের অধিকার আদায় করতে তারা চেষ্টা করে। তাই এই দলকে ভোট দেওয়ার জন্য, অশুভ আতাতকে পর্যুদস্ত করার জন্য সাংবাদিকদের কাছে আমার আবেদন রইল। নমস্কার। নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছেন যে এবারে কংগ্রেসের যে ইশতেহার, সেই ইশতেহারের পুরোপুরি মুসলিম লীগের সময়কার মানে যে প্রস্তাবনা ছিল দেশভাগের সময়কার, তার সাথে মিল আছে। এই বিষয়ে আপনি কি বলবেন? একদম সঠিক কথা বলেছেন, এবং আমার বক্তব্যের মধ্যে সেই বিষয়বস্তুটাকে ভিত্তি করে তার ভাষা হয়তো আলাদা। আসলে একদম মুসলিম লীগের অতীতের যে এজেন্ডা ছিল তাদের এজেন্ডাকেই মেনে নিয়ে রাহুল গান্ধী তার বক্তৃতা দিয়েছে এবং তার প্রস্তাবনা রেখেছে। আগামী দিন সেই পথেই ভারতবর্ষ এগোচ্ছে। তাই ভারতবর্ষ কি সেই পথে যাবে, না নরেন্দ্র মোদীর যে নতুন ভারত, বিবেকানন্দের ভারত এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা?